at the beginning of the session. But I want to refer to your words. Maybe you got offended from the word of my speech, and I apologize for that. ভরা জাতিসংঘের মঞ্চে ইসরায়েল আজ মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে আর নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমেরিকার পায়ে ধরে বাঁচার আকুতি জানাচ্ছে। কিন্তু কেন? যে ইসরায়েল একদিন পুরো মধ্যপ্রাচ্যকে তাদের কথিত পরমাণু বোমা ও অত্যাধুনিক সমরাস্ত্রের ভয়ে কাঁপিয়ে রাখত, যার গোয়েন্দা সংস্থা মোসাদকে বলা হয় পৃথিবীর চোখ ও কান, সেই ইসরায়েল আজ কেন এই অবমাননাকর অবস্থায়? এই অবিশ্বাস্য পতনের নেপথ্যে রয়েছে একটি মাত্র বৈঠক, দোহার সেই আরব ইসলামিক শীর্ষ সম্মেলন। আজকের আলোচনায় আমরা সে বন্ধ দরজার আড়ালে ভয়ঙ্কর নীল নকশাটি ফাঁস করব, যে নকশার প্রথম অধ্যায়ে লেখা আছে কিভাবে চিরশত্রুরা একজোট হয়ে ইসরায়েলকে 4টি দিক থেকে ঘিরে ফেলার একটি লৌহ কঠিন ফাঁদ তৈরি করেছে। আর সেই ফাঁদের চূড়ান্ত আঘাত হানার জন্য পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো আজ পুরোপুরি প্রস্তুত। আর সেই নকশারই চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি হল সেই চতুর্থ ধাপ, এমন এক সিদ্ধান্ত যা শুধু চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধই নয়, ইসরায়েলকে মানচিত্র থেকে পুরোপুরি মুছে দিতে পারে এবং আমেরিকাকেও এই লড়াই থেকে দূরে থাকতে বাধ্য করছে। শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, কারণ সত্যটা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি বিস্ফোরক। এই অবিশ্বাস্য ঝড়ের শুরুটা হয়েছে ইসরায়েলের একটিমাত্র ভুল থেকে, কাতারের রাজধানী দোহায় হামলা। ইসরায়েল ভাবে এটি হবে তাদের শক্তির দমভক্তি, তাদের অজেয় ক্ষমতার আরেকটি প্রমাণ, কিন্তু এটি পরিণত হল তাদের ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত দুঃস্বপ্নে। এই হামলাটি ছিল সেই স্ফুলিঙ্গ যা মুসলিম বিশ্বের ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে। তারা ভেবেছিল তারা মধ্যস্থতাকারীদের উপর হামলা করছে, কিন্তু আসলে তারা হামলা করছিল আরব বিশ্বের আত্মমর্যাদার উপর। এই হামলার পরপরই দোহায় শুরু হলো আরব ইসলামিক শীর্ষ সম্মেলন, কিন্তু এটি কোনো সাধারণ সম্মেলন ছিল না, এটি ছিল একটি যুদ্ধকালীন বৈঠক। এই বৈঠকের বন্ধ দরজার আড়ালে নেওয়া হয়েছে সেসব ভয়ঙ্কর সিদ্ধান্ত যা আজ ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে। এখানে তৈরি হয়েছে সে 4 ধাপের মহাপরিকল্পনা যা আজ আমি ফাঁস করব। প্রথম অবিশ্বাস্য দৃশ্যটি দেখা গেল কাতারের আকাশে। যে সৌদি আরব আর মিশর মাত্র কয়েক বছর আগেও কাতারের উপর অবরোধ আরোপ করেছিল, আজ তাদেরই অত্যাধুনিক F-15 এবং রাফাল যুদ্ধবিমান কাতারের আকাশসীমা রক্ষা করতে ছুটে এসেছে। তাদের সাথে যোগ দিল তুরস্ক এবং জর্ডানের বিমানবহর। শত্রুর বিমান ঘাঁটিতে আজ বন্ধুর পতাকা উঠছে। ইতিহাস এমন অবিশ্বাস্য দৃশ্য আগে কখনো দেখেনি। আকাশের দিকে তাকিয়ে দেখল বিশ্ববাসী, 1 শতাব্দীর ভাঙা বিশ্বের যেন এক রাতে জোড়া লেগে গেছে। ইসরায়েলের জন্য এর চেয়েও বড় অপমান অপেক্ষা করছিল পশ্চিমা দুনিয়ায়। যে ব্রিটেন একদিন তাদের মিত্র ছিল, তারাই আজ নিজেদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক একাডেমি থেকে ইসরায়েলি ছাত্রদের নিষিদ্ধ করেছে। এই একটি সিদ্ধান্তই প্রমাণ করে ইসরায়েলের আগ্রাসন আজ তার পশ্চিমা প্রভুদেরও ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তারা আজ একা কূটনৈতিকভাবে প্রায় নির্বাসিত। কাতারের মাটিতে অবতরণ করল পাকিস্তানের বিমান বাহিনীর JF-17 বজ্র। JF-17 বজ্র, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এবার সরাসরি এই সমীকরণে প্রবেশ করল। এটি ছিল শুধু সামরিক সহায়তা নয়, এটি ছিল একটি পারমাণবিক ছাতার প্রতিশ্রুতি। এই একটি বিমান অবতরণের মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে তা হাজারো কূটনীতিকের বিবৃতির চেয়েও শক্তিশালী। দোহা সম্মেলনের পর থেকে ইসরায়েলের চারপাশে একটি অদৃশ্য কিন্তু লৌহ কঠিন দেয়াল তৈরি হতে শুরু করে। এটি হলো চতুর্মুখী ঘেরাওয়ের একটি মহাপরিকল্পনা যা নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রথম ধাপ, পারমাণবিক হুমকি। ঠিক যখন কাতারের মুসলিম বিশ্বের বিমানবহর জমায়েত হচ্ছে, তখনই পাকিস্তান 5500 কিলোমিটার পাল্লার শাহিন-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। সামরিক বিশ্লেষকরা বলছেন এই সময়টা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ছিল ইসরায়েল এবং আমেরিকাকে পাঠানো একটি শীতল বার্তা। কাতারের সার্বভৌমত্ব মানে পাকিস্তানের সার্বভৌমত্ব। এই সংঘাতে নাক গলানোর চেষ্টা করলে তার ফল হবে পারমাণবিক। এই একটি পরীক্ষাই ইসরায়েলের সর্বনাশা চূড়ান্ত বিকল্প বা শেষ আশ্রয় হিসেবে পারমাণবিক বোমা ব্যবহারের হুমকিকে চিরতরে অকেজ করে দিয়েছে। কারণ আজ যদি তেল আবিব থেকে কোনো পারমাণবিক বোমা ছোড়া হয়, তবে ইসলামাবাদ থেকেও তার জবাব আসতে এক মুহূর্তও দেরি হবে না। এই পারমাণবিক ভারসাম্যই খেলার সবচেয়ে বড় নিয়মটি বদলে দিয়েছে। আপনারা কি মনে করেন পাকিস্তান কি সত্যিই কাতারের জন্য পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নেবে? পর্দার আড়ালে কি ছিল সেই বিনিময়? মন্তব্যে আপনার মতামত জানান। দ্বিতীয় ধাপ, আকাশসীমা দখল ও প্রযুক্তিগত অবরোধ। কাতারের আকাশে মিশর, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের যৌথ মহড়া শুধু কাতারের আকাশসীমা রক্ষা করার জন্য নয়, এর আসল উদ্দেশ্য হল ইসরায়েলের বিমান বাহিনীকে একটি বার্তা দেওয়া, এখন থেকে মধ্যপ্রাচ্যের আকাশ আর শুধু তোমাদের নয়। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর খেলাটি হয়েছে পর্দার আড়ালে। আমাদের সূত্র বলছে তুরস্ক এই মহড়ার আড়ালে কাতারে তাদের সর্বাধুনিক বৈদ্যুতিন যুদ্ধ ব্যবস্থা স্থাপন করেছে, যা ইসরায়েলের গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ এবং চালকবিহীন বিমান ব্যবস্থাকে শুধু অকেজই নয়, প্রয়োজনে ধোঁকা দিয়ে ভুল তথ্য পাঠাতেও সক্ষম। অর্থাৎ ইসরায়েল আজ আংশিকভাবে অন্ধ। মোসাদের কৃত্রিম উপগ্রহগুলো মহাকাশে থেকেও অন্ধ। তারা দেখতে পাচ্ছে কিন্তু বিশ্বাস করতে পারছে না। তাদের গোয়েন্দারা মাঠে থেকেও বধির, কারণ তুরস্কের এই প্রযুক্তিগত দেয়াল তাদের কাছে আসা প্রতিটি তথ্যকে সন্দিহান করে তুলছে। এটি এক নীরব যুদ্ধ যা ইসরায়েল শুরু হওয়ার আগেই হেরে যাচ্ছে।
তৃতীয় ধাপ, সীমান্তে সেনা সমাবেশ। শুধু আকাশে নয়, স্থলে শুরু হয়েছে চাপ সৃষ্টির খেলা। বিভিন্ন সূত্র অনুযায়ী মিশর ও জর্ডানের মতো সীমান্তবর্তী দেশগুলো তাদের সীমান্তে নীরবে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। এই সেনা সমাবেশ কোনো সরাসরি যুদ্ধের ঘোষণা নয়, এটি তার চেয়েও ভয়ঙ্কর। এটি একটি স্নায়ুযুদ্ধ। প্রতিটি দিন ইসরায়েলকে তার সংরক্ষিত বাহিনীকে সীমান্তে মোতায়েন রাখতে হচ্ছে, যা তাদের অর্থনীতি এবং জনগণের মনোবলকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। মুসলিম বিশ্ব একটিও গুলি না ছুড়ে ইসরায়েলকে ক্লান্ত করে মারার এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি করেছে। তাহলে মূল প্রশ্নে ফিরে আসা যাক। পারমাণবিক বোমা এবং মোসাদের মতো গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও ইসরায়েল কেন এত উদ্বিগ্ন? কারণ যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না। ইসরায়েল আজ যে বিপদের মুখে পড়েছে তা হল একাধিক রণাঙ্গনে যুদ্ধ। যদি যুদ্ধ শুরু হয়, ইসরায়েলকে একই সঙ্গে একাধিক রণাঙ্গনে লড়াই করতে হবে। এটি কোনো যুদ্ধ নয়, এটি হবে একটি মাংস পেশার যন্ত্র, যা ইসরায়েলের জনশক্তিকে নিঃশেষ করে দেবে। 2. কৌশলগত গভীরতার অভাব। ইসরায়েল একটি ছোট্ট দেশ। তাদের পিছু হটার বা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ভৌগোলিক গভীরতা নেই। একটি বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক কাঠামোকে পঙ্গু করে দিতে পারে। 3. অর্থনৈতিক পতন। দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। বিদেশি বিনিয়োগকারীরা পালিয়ে যাবে, পর্যটন শিল্প বন্ধ হয়ে যাবে এবং দেশটির ভেতর থেকেই দুর্বল হয়ে পড়বে। যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধের ভয়ে তাদের অর্থনীতি আজ টলমল। 4. পারমাণবিক নিরস্ত্রীকরণ। পাকিস্তানের পারমাণবিক বোমা ইসরায়েলের পারমাণবিক বিকল্পকে কার্যত অকেজো করে দিয়েছে। ইসরায়েলের তুরুপের তাসটি আজ পাকিস্তানের হাতে। একসাথে যোগ হয়েছে মনস্তাত্ত্বিক পতন। দশকের পর দশক ধরে তৈরি হওয়া অজেয় ইসরায়েলের কল্পকথাটি আজ ধুলোয় মিশে গেছে। দেশের ভেতরেই জনগণ সরকারের উপর আস্থা হারাচ্ছে। এই অভ্যন্তরীণ ভাঙন যে কোনো বহিরাগত আক্রমণের চেয়েও বেশি বিপজ্জনক। এই সম্মিলিত চাপের কারণে পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন এটি চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের সূচনা হতে পারে, যার পরিণতি হবে ইসরায়েলের জন্য ভয়াবহ। এতক্ষণ আমরা 3টি ধাপের কথা বললাম, কিন্তু দোহাই সম্মেলন সে ভয়ঙ্কর নীল নকশার চতুর্থ ধাপ বা চূড়ান্ত সিদ্ধান্তটি কী ছিল? কি সে সিদ্ধান্ত যা আমেরিকাকেও সে সংঘাতে নাক না গলানোর জন্য চূড়ান্ত হুমকি দিয়েছে? আমাদের সূত্র অনুযায়ী দোহা সম্মেলনে খসড়া প্রস্তাবে শুধু নিন্দা জানানো নয়, বরং একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত হয়েছে। এর অর্থ হল কাতারের উপর হামলাকে পুরো মুসলিম বিশ্বের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। কিন্তু এটাই চূড়ান্ত ধাপ নয়। চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপটি হল অর্থনৈতিক পারমাণবিক বিকল্প। আরব বিশ্বের নেতারা ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যদি আমেরিকা এই সংঘাতে ইসরায়েলের পক্ষ নেয়, তবে সৌদি আরব এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো বিশ্ববাজারে তেল সরবরাহ বন্ধ করে দেবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটি 1973 সালের তেল নিষেধাজ্ঞার চেয়েও 1000 গুণ ভয়ঙ্কর হবে। এর ফলে বিশ্ব অর্থনীতি মুহূর্তেই ভেঙে যাবে। শুধু তেলের দাম বাড়াই নয়, এর ফলে ডলারের আধিপত্যের উপর সরাসরি আঘাত আসবে। চীন এবং রাশিয়া এই সুযোগে তাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করবে। আমেরিকা শুধু তখন একটি আঞ্চলিক সংকটে নয়, বরং একটি বৈশ্বিক অর্থনৈতিক মহাযুদ্ধের মুখোমুখি হবে, যা তাদের পরাশক্তির মর্যাদাকে চিরতরে মুছে দিতে পারে। এই ভয়ে আজ পেন্টাগন নীরব, হোয়াইট হাউস দিশেহারা। এটি এমন এক অস্ত্র যার সামনে আমেরিকার বিমানবাহী রণতরীও অসহায়। পাকিস্তানের পারমাণবিক হুমকির সাথে যখন আরবের তেলের হুমকি একত্রিত হয়, তখন আমেরিকা এক উভয় সংকটে পড়ে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। এই পুরো খেলার আসল উদ্দেশ্য ইসরায়েলকে একটি বার্তা দেওয়া, তোমাদের দম্ভ ও আগ্রাসনের দিন শেষ। হয় তোমরা ফিলিস্তিনিদের অধিকার মেনে নিয়ে শান্তিতে থাকো, অথবা এমন এক যুদ্ধের জন্য প্রস্তুত হও যা থেকে তোমাদের রক্ষা করার জন্য কেউ আসবে না। ইতিহাসে চাকা ঘুরছে। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরদিনের জন্য বদলে যাচ্ছে। এই নতুন মুসলিম জোট কি পারবে একটি স্থায়ী সমাধান আনতে, নাকি এই অঞ্চল এক প্রলয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এই তথ্য যুদ্ধে সত্যের পক্ষে একজন সৈনিক হতে এবং প্রতিরোধের এই গর্জনকে সমুন্নত রাখতে এখনই রিয়েল নিউজ বিডি এর সদস্য হন। এই আয়োজনে সহমত জানিয়ে বিশ্বের সকল মুসলিমের প্রতি আপনার একাত্মতা প্রকাশ করুন, কারণ জাগরণের সময় এসে গেছে।